নাটকের রিহার্সালে ভাই আমাকে প্রেমের প্রস্তাব দিল। আমি থমকে গেলাম যখন আমার ভাই অঙ্কুর বলল, নাটকের রিহার্সালে ভাইবোনের সিন করতে করতে বুঝতে পারছি অভিনয় আর বাস্তবতার মাঝে সীমানা মুছে যাচ্ছে। শেষ রিহার্সালের দিন তুই কানে কানে বললি, এই নাটকের মতো আমাদের সম্পর্কও কি বদলাতে পারে। আমি তোর আঙুল ধরে বললাম, আমি তোকে সারা জীবন প্রেম করতে চাই, বিয়ে করতে চাই, ভাই হয়ে নয়, তোর স্বামী হয়ে। আমাদের পাড়ার ক্লাবে একটি নাটক হবে, আমি আর আমার ভাই অঙ্কুর দুজনেই সেখানে অভিনয় করি। এবারের নাটকে আমরা ভাইবোনের ভূমিকায় অভিনয় করছি। নাটকে আমার চরিত্রটি ভাইয়ের প্রতি অত্যাধিক আসক্ত এক বোন, যে ভাইয়ের কাছে থেকে কখনই দূরে যেতে চায় না। রিহার্সালে আমাদের এমন কিছু সিন করতে হতো যেখানে আমাদের ভাব ভালোবাসা দেখাতে হতো। শেষ রিহার্সালের দিন একটি সিনে আমি অঙ্কুরের কানে কানে বলেছিলাম, এই নাটকের মতো আমাদের সম্পর্কও কি বদলাতে পারে। এটি ছিল নাটকের ডায়ালগ। কিন্তু ডায়ালগ শেষ হওয়ার পরেও অঙ্কুর আমার হাত ধরে রেখেছিল, আমার আঙুল ধরে থেকেছিল। তারপর সে আমার কানে কানে যা বলল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। অঙ্কুর, এসব কি বলছিস? আমি চেঁচিয়ে উঠলাম। তুই কি নাটকের লাইন বলছিস নাকি নিজের কথা? আমি সত্যি বলছি অন্বিতা। অঙ্কুর আমার দিকে তাকাল। এই নাটকের রিহার্সাল করতে করতে আমি বুঝতে পেরেছি যে আমি তোকে কতটা ভালোবাসি, শুধু বোন হিসেবে নয়, অন্যভাবে। অঙ্কুর, তুই পাগল হয়ে গেছিস। আমি তার হাত ঝেড়ে ফেললাম। আমরা ভাইবোন। আমাদের একই রক্ত। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের জীবন খুব সাধারণভাবেই চলছিল। আমি একটি কলেজে অধ্যাপনা করি, আর আমার স্বামী একটি বড় কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করে। আমাদের ছেলেমেয়েরা ভালো ছাত্র, তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না সেই অদ্ভুত, রহস্যময় চিঠিটা আমার হাতে এসে পৌঁছায়। এক সন্ধ্যায় আমি কলেজ থেকে ফিরে এসে দেখি, আমাদের বাড়ির পোস্টবক্সে একটি খাম। খামের উপর শুধু আমার নাম লেখা। কোনো ঠিকানা নেই, কোনো ফেরত ঠিকানা নেই। খামটি হালকা বেগুনি রঙের, আর তাতে একটি সুন্দর হস্তাক্ষরে আমার নাম লেখা, শ্রাবন্তী রায়। আমি খামটি খুলে দেখি, ভেতরে একটি কাগজে লেখা, প্রিয় শ্রাবন্তী, আমি জানি তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি তোমার পরিবারকে চিনি। আমি জানি তোমার স্বামী অনিন্দ প্রতিদিন সকাল ৭টায় অফিস যায়। আমি জানি তোমার ছেলে অর্ণব কলেজে যায় সকাল ৮টায়। আমি জানি তোমার মেয়ে দীপা স্কুলে যায় সকাল ৭:৩০টায়। আমি জানি তুমি কলেজে যাও সকাল ৯টায়। আমি তোমাদের বহুদিন ধরে দেখছি। তোমাদের বাড়ির ভেতরে কি হয় আমি সবই জানি। তোমরা কি জানো অর্ণবের ঘরে কে আসে যখন বাড়িতে কেউ থাকে না? তোমরা কি জানো দীপার ঘরের জানালা দিয়ে কে উকি দেয় প্রতি রাতে? আমি তোমাদের অনেক কিছু দেখিয়ে দিতে পারি। কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। আগামীকাল রাত ঠিক ১২টায় তোমার বাড়ির পেছনের দরজা খুলে রাখবে। আমি আসব। তোমাকে একটি জিনিস দেখাব। তুমি অবাক হয়ে যাবে। একজন বন্ধু। এই চিঠি পড়ে আমার সারা শরীর শিউরে উঠল। কে এই লোক? কেন আমাদের দেখছে? এগুলো কি হুমকি? আমার মাথায় নানা চিন্তা ঘুরতে লাগল। আমি অনিন্দকে ফোন করলাম। সে তখন অফিসে। আমি তাকে সব বললাম। সে বলল, শ্রাবন্তী, ঠান্ডা মাথায় চিন্তা করো। এটা কোনো প্র্যাঙ্ক হতে পারে। হয়তো তোমার কোনো ছাত্রছাত্রী মজা করছে। চিন্তা করো না, আমি আজ একটু আগে বাড়ি ফিরছি। আমি স্বস্তি পেলাম। হ্যাঁ, হয়তো এটা একটা প্র্যাঙ্কই। আমি বাড়ির দরজা জানালা সব ভালো করে চেক করলাম। সব ঠিকঠাক আছে। সন্ধ্যায় অনিন্দ বাড়ি ফিরল। আমরা আবার চিঠিটা পড়লাম। অনিন্দ বলল, এটা কোনো প্র্যাঙ্ক ছাড়া কিছুই না। তবে সাবধানের মার নেই। কাল আমি অফিস যাব না। বাড়িতেই থাকব। দেখি কে আসে। কিন্তু এটা কি ঠিক হবে? আমি জিজ্ঞেস করলাম। যদি সত্যিই কেউ এসে থাকে? তাহলে বিপদ হতে পারে। না না, আমি পুলিশে খবর দিয়ে রাখব, অনিন্দ বলল।
চিন্তা করো না আগে। পরের দিন অনিন্দ অফিসে ফোন করে ছুটি নিল। সকালে ছেলেমেয়েদের স্কুল কলেজে পাঠিয়ে আমরা দুজন বাড়িতে ছিলাম। অনিন্দ বাড়ির সব ঘর ঘুরে দেখল কিছু সন্দেহজনক আছে কিনা, কিন্তু সব স্বাভাবিক। তবে সে একটা জিনিস খেয়াল করল, অর্ণবের ঘরের জানালার কাছে কিছু ছোট ছোট কালো দাগ, যেন কেউ সেখানে দাঁড়িয়েছিল বা বসেছিল। আমরা সিদ্ধান্ত নিলাম রাত 12টায় পেছনের দরজা খুলব না। তবে অনিন্দ একটা ট্র্যাপ সেট করবে। সে পেছনের দরজার কাছে একটা ছোট ক্যামেরা লাগালো, যাতে যদি কেউ সেখানে আসে আমরা তাকে দেখতে পাই। সারাদিন টেনশনে ছিলাম। বিকেলে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা ফিরল। আমরা তাদের কিছু বলিনি, কারণ তাদের ভয় পাওয়ার দরকার নেই। রাত হল। আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম। অবশ্য ঘুম তো আসবেই না। অনিন্দ তার ফোনে ক্যামেরার ফুটেজ দেখতে পারে। রাত ঠিক 12টা। আমরা দুজনেই জেগে আছি। অনিন্দ ফোনে ক্যামেরার ফুটেজ দেখছে। ঘরের লাইট নিভানো, শুধু ফোনের স্ক্রিনের আলো। হঠাৎ অনিন্দর ফোনে দেখা গেল পেছনের দরজার কাছে একটি ছায়া। কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার বুক ধক করে উঠল। শ্রাবন্তী, দেখো, অনিন্দ ফিসফিস করে বলল। আমি দেখলাম একটি লোক পেছনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে একটা হুড টেনে দিয়েছে। সে দরজায় নক করল। ও আসছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। ভয় পেও না, অনিন্দ বলল। আমি পুলিশকে ফোন করেছি। তারা কাছেই আছে গি। হঠাৎ আমাদের ঘরের দরজা খুলে গেল। আমরা চমকে উঠলাম। আমার হৃদয় ধড়ফড় করতে লাগল। মা, একটি কণ্ঠস্বর। অর্ণব, অর্ণব, তুমি এখনো জেগে আছো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি একটা শব্দ শুনলাম। কেউ কি আমাদের বাড়িতে এসেছে? অর্ণব জিজ্ঞেস করল। অনিন্দ ফোনের স্ক্রিন দেখিয়ে বলল, হ্যাঁ দেখো, কেউ একজন আমাদের পেছনের দরজায় এসেছে গি। অর্ণব ফোনের স্ক্রিন দেখে চমকে উঠল। বাবা, এ তো রাজেশ কাকা। রাজেশ কাকা? আমরা দুজন একসাথে জিজ্ঞেস করলাম। রাজেশ আমাদের প্রতিবেশী। একজন ভদ্র, শান্ত মানুষ। কিন্তু সে কেন আমাদের বাড়িতে রাত 12টায় আসবে? হ্যাঁ, আমি ওনাকে চিনি, অর্ণব বলল। ওনার জ্যাকেট আমি চিনতে পারছি গু। এমন সময় আবার শব্দ হল। এবার দীপার ঘর থেকে। দীপা দৌড়ে এসে আমাদের ঘরে ঢুকল। মা, বাবা, আমার জানালায় কেউ আছে। আমি দেখেছি। আমরা সবাই দীপার ঘরে ছুটে গেলাম। দীপার ঘরের জানালা দিয়ে বাইরে দেখা যায়। আমরা দেখলাম আমাদের বাড়ির পেছনের দিকে আরও দুজন লোক দাঁড়িয়ে আছে। তারা কারা? হঠাৎ বাইরে পুলিশের সাইরেনের শব্দ। পুলিশ এসে গেছে। আমরা সবাই নিচে নামলাম। পুলিশ ইতিমধ্যে রাজেশকে ধরে ফেলেছে। তারা বাড়ির পেছন দিকে গিয়ে আরও দুজনকে ধরল। একজন ছিল রাজেশের ছেলে অরুণ, আর অন্যজন ছিল আমাদের পাড়ারই এক যুবক, সমীর। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে লাগল। রাজেশ স্বীকার করল সেই চিঠিটা সে লিখেছিল। কিন্তু কেন? আমি আপনাদের ভয় দেখাতে চাইনি, রাজেশ বলল। আমি শুধু আপনাদের সাবধান করতে চেয়েছিলাম। কিছুদিন ধরে আমি দেখছি রাতে কেউ একজন আপনাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করে। আমি ভেবেছিলাম আপনাদের একটা ওয়ার্নিং দিই, যাতে আপনারা সাবধান হন ঘু। কিন্তু তুমি এভাবে আমাদের ভয় দেখালে কেন? অনিন্দ জিজ্ঞেস করল। সোজা বলতে পারতে। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, রাজেশ বলল। আমার ছেলে অরুণ প্রথমে সেই লোকটাকে দেখেছিল। আমরা আজ রাতে তাকে ধরার জন্য ওয়েট করছিলাম গু। কিন্তু সে কে? আমি জিজ্ঞেস করলাম। সে অন্য কেউ নয়, সমীর, রাজেশ দেখাল। সে আপনাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত। আমার ছেলে তাকে কয়েকবার দেখেছে। আজ আমরা তাকে ধরতে এসেছিলাম গু। পুলিশ সমীরকে জিজ্ঞাসাবাদ করল। সে প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু পরে সে স্বীকার করল সে আমাদের বাড়ির চারপাশে ঘুরত। কিন্তু কেন? পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন। সমীর নিচু গলায় বলল, আমি দীপাকে পছন্দ করি। আমি তাকে দেখতে আসতাম গু। কি? আমি চিৎকার করে উঠলাম। দীপা মাত্র 12 বছরের একটা বাচ্চা মেয়ে। তুমি কি পাগল? হ্যাঁ মা, ও আমাকে ফলো করত, দীপা বলল। আমি ওকে দেখেছি। আমি ভয় পেয়ে তোমাকে বলিনি গি। পুলিশ সমীরকে গ্রেফতার করল। সে আমাদের বাড়ি স্টক করছিল, যা একটি অপরাধ। রাজেশ এবং অরুণকে ছেড়ে দেওয়া হল।
তারা সত্যিই আমাদের সাহায্য করতে চেয়েছিল। রাজেশ অপযোগী করল, আমি দুঃখিত। আমি আপনাদের ভয় দেখিয়েছি। কিন্তু আমার কাছে এটাই একমাত্র উপায় মনে হয়েছিল আপনাদের সাবধান করার। না না, আমরা আপনাকে ধন্যবাদ দিতে চাই, অনিন্দ বলল। আপনি আমাদের সাহায্য করেছেন। পরের দিন সকালে আমরা বসে সব আলোচনা করলাম। এই ঘটনার পর আমরা আরও সাবধান হওয়ার সিদ্ধান্ত নিলাম। অনিন্দ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিল। মা, বাবা, তোমাদের জানা দরকার, অর্ণব ধীরে ধীরে বলল। আমি অনেকদিন ধরে অনুভব করছিলাম যে কেউ আমাদের বাড়ির চারপাশে ঘোরে। আমি রাতে দেখতাম আমার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম এটা আমার কল্পনা। কিন্তু এখন বুঝতে পারছি এটা সমীরই ছিল। তাহলে সেই চিঠিতে যা লেখা ছিল সব সত্যি? আমি জিজ্ঞেস করলাম। অর্ণবের ঘরে কেউ আসত? না, সেটা মিথ্যা, রাজেশ জানাল। আমি আপনাদের ভয় দেখাতে সেসব লিখেছিলাম। কিন্তু সমীর সত্যিই আপনাদের বাড়ির চারপাশে ঘুরত। এই ঘটনার পর আমাদের পাড়ায় একটা মিটিং ডাকা হলো। সবাই ঠিক করল আমরা সবাই মিলে একটি কমিউনিটি ওয়াচ গ্রুপ তৈরি করব, যাতে এরকম ঘটনা আর না ঘটে। পরে জানতে পারলাম সমীর মানসিকভাবে অসুস্থ ছিল। তার পরিবার তাকে চিকিৎসা করাচ্ছে। আমরা তার জন্য প্রার্থনা করি যেন সে সুস্থ হয়ে উঠে। এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছাকাছি নিয়ে এলো। আমরা বুঝলাম পরিবারের মধ্যে যোগাযোগ কত জরুরি। দীপা এখন আমাদের সব কিছু বলে। অর্ণব তার ভয় ও সন্দেহগুলো শেয়ার করে। অনিন্দ এবং আমি আরও খোলামেলা কথা বলি। কিন্তু এই ঘটনার পরেও আমার মনে হতো কিছু একটা ঠিক নেই। রাতে ঘুমাতে গিয়ে আমি মাঝে মাঝে অদ্ভুত শব্দ শুনতাম। মনে হতো কেউ আমাদের বাড়ির ছাদে হাঁটছে। একদিন রাতে আমি আবার সেই শব্দ শুনলাম। আমি অনিন্দকে ডাকলাম। আমরা দুজন একসাথে ছাদে উঠলাম। এবং তখনই আমরা সেটা দেখলাম, একটি আলো। আকাশে নয়, আমাদের পাশের বাড়ির ছাদে। কেউ একজন সেখানে একটি টর্চ জ্বালিয়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। আমরা দেখলাম সে রাজেশ, আমাদের প্রতিবেশী, যে আমাদের সাহায্য করেছিল। এবার আমরা সরাসরি পুলিশে ফোন করলাম। কিন্তু এবার আমরা রাজেশের বাড়িতে যাওয়ার আগেই পুলিশকে ফোন করলাম। পুলিশ দ্রুত এসে রাজেশকে ধরল। রাজেশকে জেরা করার সময় আরও অনেক তথ্য বেরিয়ে এলো। আসলে সমীর রাজেশের ভাইপো ছিল। রাজেশ নিজেই সমীরকে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে বলেছিল। তার উদ্দেশ্য ছিল আমাদের ভয় দেখিয়ে এই বাড়ি ছেড়ে দেওয়া। কিন্তু কেন? অনিন্দ জিজ্ঞেস করল। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। রাজেশ নিচু গলায় বলল, এই বাড়িতে একটা সম্পত্তি লুকানো আছে। সম্পত্তি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, রাজেশ বলল। আপনারা যে বাড়িতে থাকেন সেটা আগে আমার দাদার ছিল। তিনি মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন তিনি এই বাড়ির ভিত্তিতে একটা হীরের হার লুকিয়ে রেখেছেন। এটা অনেক দামি হার। আমি চেয়েছিলাম আপনারা ভয় পেয়ে বাড়ি ছেড়ে দিন, তাহলে আমি সেটা খুঁজে বের করতে পারতাম। পুলিশ রাজেশকে গ্রেফতার করল। তারপর পুলিশের সাহায্যে আমরা সেই হারটি খুঁজতে শুরু করলাম। আমরা সবাই, অনিন্দ, আমি, অর্ণব এবং দীপা, বাড়ির প্রতিটি কোণা খুঁজে দেখতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর দীপা একটি আবিষ্কার করল। আমাদের বাড়ির রান্নাঘরের মেঝের এক কোণায় একটি ইট আলগা ছিল। দীপা সেটা তুলল এবং দেখা গেল তার নিচে একটি ছোট বক্স রয়েছে। বক্সের মধ্যে সেই হীরের হার। এটা তো অসম্ভব সুন্দর, দীপা চিৎকার করে উঠল। পুলিশ সেই হারটি নিয়ে গেল। তারা জানালো এটি একটি ঐতিহাসিক হার, যা কোনো মিউজিয়াম থেকে চুরি হয়েছিল ২০ বছর আগে। রাজেশের দাদা ছিলেন একজন চোর, যিনি এই হার চুরি করেছিলেন। তারপর তিনি এটি লুকিয়ে রেখেছিলেন এই বাড়িতে, যেটা তখন তার ছিল। পুলিশ আমাদের বলল হারটি মিউজিয়ামে ফেরত দেওয়া হবে। কিন্তু যেহেতু আমরা এটি খুঁজে বের করেছি, তাই মিউজিয়াম আমাদের একটি পুরস্কার দেবে। সেই পুরস্কারের অর্থ দিয়ে আমরা আমাদের বাড়িটি নতুন করে সাজালাম। আমরা আরও ভালো সিকিউরিটি সিস্টেম লাগালাম, যাতে এরকম ঘটনা আর না ঘটে। এই ঘটনার কয়েক মাস পর একদিন সকালে আবার একটি চিঠি এলো। এবার চিঠিতে লেখা ছিল, প্রিয় শ্রাবন্তী এবং পরিবার, আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই। তোমাদের কারণেই সেই ঐতিহাসিক হার আবার মিউজিয়ামে ফিরে গেছে। আমি ঐতিহাসিক জিনিসপত্রের গবেষক এবং এই হারটি খুঁজছিলাম বহুদিন ধরে। আমি জানতাম এটি রাজেশের দাদার কাছে ছিল, কিন্তু তিনি কোথায় লুকিয়েছিলেন তা জানতাম না। আমি তোমাদের আরেকটি রহস্য সম্পর্কে সাবধান করতে চাই।
তোমাদের বাড়িতে আরও একটি রহস্য লুকানো আছে। আমি জানি না সেটা কি, কিন্তু আমি জানি সেটা তোমাদের ছাদের উপরে কোথাও আছে। সাবধানে থেকো। একজন বন্ধু। এই চিঠি পড়ে আমরা আবার রহস্যের মধ্যে পড়লাম। আবার আমাদের বাড়িতে কি লুকানো আছে? এবার আমরা পুলিশের সাহায্য নিয়ে আমাদের ছাদ খুঁজে দেখলাম। এবার আমরা যা আবিষ্কার করলাম তা আমাদের সবাইকে অবাক করে দিল। ছাদের একপাশে একটি ছোট্ট লুকানো দরজা ছিল। সেই দরজা খুলে আমরা দেখলাম ভেতরে একটি সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে আমরা দেখলাম সেখানে একটি ছোট ঘর। ঘরটি খুব পুরনো, ধুলো ভরা। ঘরের মধ্যে একটি টেবিল, একটি চেয়ার এবং অনেকগুলো বই। বইগুলো খুলে দেখলাম সেগুলো সব দিনলিপি। রাজেশের দাদার দিনলিপি। সেখানে তিনি লিখেছিলেন কিভাবে তিনি অনেক মূল্যবান জিনিস চুরি করেছিলেন, কোথায় সেগুলো লুকিয়ে রেখেছিলেন। পুলিশ সেই দিনলিপিগুলো নিয়ে গেল। তারা বলল এগুলো তাদের অনেক পুরনো চুরির কেস সলভ করতে সাহায্য করবে। এর কয়েক সপ্তাহ পর আমরা জানতে পারলাম সেই দিনলিপির মাধ্যমে পুলিশ আরও 5টি চুরি হওয়া ঐতিহাসিক জিনিস উদ্ধার করেছে। এবার মিউজিয়াম আমাদের আরও বড় একটি পুরস্কার দিল। এইভাবে একটি রহস্যময় চিঠি থেকে শুরু হয়ে আমাদের জীবন একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে পরিণত হল। এখন আমাদের পাড়ার সবাই আমাদের চেনে, সেই পরিবার যারা ঐতিহাসিক হার খুঁজে পেয়েছিল। আমরা এখন আমাদের নতুন জীবন উপভোগ করছি। তবে মাঝে মাঝে রাতে আমি ভাবি আমাদের বাড়িতে আরও কত রহস্য লুকিয়ে আছে। গল্প শেষ। এই ছিল আমার গল্প, যা আপনাদের জন্য বিশেষভাবে লেখা হয়েছে। আশা করি আপনারা উপভোগ করেছেন। আপনাদের যদি এই ধরনের আরও গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।